চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আরমান খানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। ছেলে হিসেবে একজন আলম খানের ছেলে, সেই পরিচয়টা তো আসলে সবসময়ই আপনি বহন করে চলেছেন, তো কেমন অনুভূত হয়? চাপ মনে হয় অনেক বেশি, কারণ এত বড় একজন মানুষের সন্তান হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে নিজেকে অনেক কিছু থেকে নিজেকে অনেক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হয়। অনেক আচরণটাও যেন আমার ব্যবহার, কথা বলা বা আমার আচরণে যেন কেউ কষ্ট না পায়, যেটা আমার বাবার আচরণে বা কথা বলায় বা ওনার আচরণ বিধিতে কেউ কখনো খুব একটা কষ্ট পেয়েছে বলে আমার জানা নাই। অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, সুশৃঙ্খল মানুষ ছিলেন। তো তার ছেলে হিসেবে যখন আমাকে কোনো জায়গায় পরিচিত হই, তখন মানুষ কিন্তু সাথে সাথে আমাকে একটু চিন্তা করে যে ওনার ছেলে তাহলে কেমন হবে। সো ছোটোবেলা থেকেই বাবা ওভাবেই আমাদেরকে মানুষ করেছে বা আমাদের পরিবারের সবাইকে, যে কি করা যাবে কি করা যাবে না, কোন কোন পথে হাঁটতে হবে কোন পথে হাঁটা যাবে না। তো সেই জিনিসগুলো খুব মেনটেন করতে হয়। ওনাকে যখন আমরা দেখি, দেখতে কিন্তু মনে হয় একটু রাশভারী মানুষ, একটু গুরু গম্ভীর, কিন্তু যারা কাছ থেকে মিশেছেন সবার কাছ থেকে কিন্তু আমরা শুনি যে উনি ভীষণ অমায়িক একজন মানুষ ছিলেন। হ্যাঁ, খুবই সহজ সরল এবং খুবই অমায়িক মানুষ ছিলেন। অহংকার, অহমিকা এগুলো একেবারেই ছিল না। খুবই নম্র এবং স্বল্পভাষী, খুব মেপে কথা বলতেন। কার সাথে কতটুকু কথা বলতে হবে ঠিক কতটুকুই কথা বলতেন, বেশি কথা বলতেন না। তো এটা উনি পরিবারের সদস্যদের সাথেও তাই, আর প্রফেশনাল লাইনেও তাই। ওই একই টাইপেরই ছিলেন। তো যে কারণে অনেকে হয়তো ভাবতেন যে বোধহয় রাশভারী, কথা কম বলে, মাইন্ড করলো কিনা। আসলে বিষয়টা তা না। উনি একটু আর সবসময় একটু মিউজিক নিয়ে চিন্তা করতেন, তো জন্য একটু কথা কম বলতেন আর কি। এবং আমি যেটা চিন্তা করি যে ওনার মতো একজন মানুষ, সেই ছোটবেলায় উনি গানটা শিখেছেন, হয়তো তেমনভাবে শেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না, তবে মাত্র ১৯ বছর বয়সে তিনি সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন এবং তারপরে ১৯৭০ সালে প্রথম এককভাবে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাঁচ কাটা হিরে চলচ্চিত্রের মধ্য দিয়ে। তো সেই যে যাত্রাটা, ছোটবেলা থেকে গান শেখা, পারিবারিক আবহটা আসলে কেমন ছিল? যেটা ওনার মুখেই শোনা, কারণ ওনার যখন কাজ করা শুরু হয়েছে বা ওনার যখন বেড়ে ওঠা, তখন তো আমার জন্মই হয়নি। হ্যাঁ। তো পরবর্তীতে ওনার কাছ থেকে আমি সব কিছু শুনেছি বা আমরা পরিবারের সবাই জেনেছি আর কি ওনার সম্পর্কে। বেসিক্যালি আমার দাদা, ওনার নাম হচ্ছে জনাব আফতাবউদ্দিন খান। উনি কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলায় গোল্ড মেডেলিস্ট ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং অত্যন্ত শিক্ষিত একজন, মার্জিত একজন ভদ্রলোক ছিলেন। পরবর্তীতে উনি বাংলাদেশে চলে আসেন এবং বাংলাদেশে উনি পিডাব্লিউডিতে জব করতেন। তো আমাদের দাদার ফ্যামিলিতে আব্বারা মোট 4 ভাই 2 বোন ছিলেন। আচ্ছা। কিন্তু এই ফ্যামিলির থেকে মিউজিকে আসবে এটা খুব একটা ছিল না। তো আব্বার মুখেই শোনা। তো আব্বা তখন আজিমপুর কলোনিতে থাকতেন, আব্বারা ছোটবেলায়। তো আজিমপুর কলোনিতে আব্বার মুখে শোনা। তো ওখানে ফুটবল খেলতেছিল ছোটবেলায়। তো ফুটবল খেলার সময় বাচ্চারা ফুটবল খেলছিল, তো ফুটবল খেলে বল দূরে চলে যায়। তো আব্বা বল আনতে গিয়ে ওই আজিমপুর কলোনিরই একটা বাসার নিচতলায় হঠাৎ করে একটা গান উনি শুনতে পায়। আচ্ছা আচ্ছা। তো শুনতে পেলে পরে তখন উনি প্রথম উনি একটা সুর শুনতে পায়। এর আগে উনি আজান শুনছে ওনার জীবদ্দশায়। এই প্রথম উনি একটা সুর শুনতে পান, যে একটা বাড়িতে গানের খুব একটা না ছিল না। ছিল না। আমার দাদা গান শুনতেন কম বেশি, কিন্তু ওইভাবে চর্চার ব্যাপারটা না, ওটা ছিল না, পাননি। ওইটা একেবারেই ছিল না। তো উনি প্রথম একটা সুর শুনতে পান এবং এটা উনি আগে জানতেন যে মানুষ শুধুমাত্র মুখ দিয়ে কথা বলতে পারে, কিন্তু মুখ দিয়ে কণ্ঠনালী দিয়ে যে সুর বা গান হতে পারে এটা ওনার ধারণা ছিল না। আচ্ছা। তখন উনি প্রথম শুনলেন যে একটি মানুষের গলার মতন শব্দ দিয়ে একটা আওয়াজ আসতেছে, এটা কি, এটা ওনার সাইকোলজিতে প্রথম আসে। তখন উনি ওই বাসার নিচতলায় উকি দেয়, দিয়ে এরকম 4 কোণ একটা জিনিস দেখতে পায় যে ওইখান থেকে শব্দটা আসতেছে। দ্যাট ওয়াজ বেসিক্যালি রেডিও। আচ্ছা। বাট হি ডিডন্ট নো যে এটা রেডিও, উনি জানতেন না। বয়সটা কত ছিল তখন ওনার বয়স, ওনার ভাষ্য মতে 5-6 বছরের বেশি না। আচ্ছা আচ্ছা। তখন উনি এটা কয়েকজনকে জিজ্ঞাসা করে এটা কি, তখন বলে এটা রেডিও। বলে এটা আওয়াজ আসতেছে কেন এরকম ভাবে, তখন বললো এটা গান কি। এভাবে করে ওনার এই আজিমপুর কলোনিতে ওনার কিছু সিনিয়র ভাই ছিলেন, তাদের সাথে আলোচনা করেন। তারা বলে এটা মিউজিক শিখতে হয়, গান শিখতে হবে, এটা কিভাবে করা যায়। আচ্ছা আচ্ছা। এখান থেকে ওনার ঝোঁকটা বেসিক্যালি শুরু হয়।
তারপরে উনি সঙ্গীত শেখার জন্য ওনাকে অনেক স্ট্রাগল করতেছে, শেখার জন্য, করার জন্য না। কারণ আমার দাদা বেসিক্যালি চাইতেন না যে ওনার ছেলে সঙ্গীত আসুক। আমার দাদা সবসময় ওনাকে বলছেন যে আমরা অনেক বড় বড় সঙ্গীতজ্ঞদেরকে দেখছি যাদের জীবনের শেষ সময়টা শুধু কাঁধে একটা ব্যাগ নিয়ে বিভিন্ন মানুষের বাসায় বাসায় গিয়ে গান শেখানো ছাড়া আর জুতার তলি ক্ষয় করা ছাড়া কোনো শেষ বয়স হয় না, এবং এদের শেষ বয়স খুব কষ্টের হয়। সুতরাং মিউজিকটাকে প্রফেশনালি নেওয়ার কোনো অর্থই হয় না। তোমাকে আমি পড়ালেখা করাচ্ছি, তুমি পড়ালেখা করো। এবং আমার দাদা কিন্তু ওনাকে বেঁধেও রাখছিলেন গানের প্রতি এত ঝোঁক বলে। তখন এটা জসিমউদ্দিন রোডের ঘটনা, মানে আজিমপুর থেকে যখন জসিমউদ্দিন রোডে চলে আসেন, ওনাকে বেঁধে রাখছেন, মিউজিক করতে দিবেন না। কারণ উনি এর মধ্যে টাকা পয়সা জমায় কিন্তু সে তার তবলাগুলো কিনে ফেলছে, হারমোনিয়াম। মিউজিকের প্রতি এত পাগল, যেটা করবেই সে ভাইদের মধ্যে মেজো ছিল, তাকে বেঁধে রাখছিল। তখন এখানে কবি জসিমউদ্দিন এবং আরও কবি আকবর হোসেন, ওনারা আবার আমাদের জসিমউদ্দিন রোডেই থাকতেন। ওনারা এসে আমার দাদাকে বোঝান যে দেখেন করতে চায়, করতে দেন। আর আমার বাবাকে তখন, আমার দাদার সাথে অনেক মানে ছোট মানুষ যদিও, তখন সে বোধহয় সম্ভবত 7, 8, 9-এর দিকে পড়ে আমার আব্বা। আমি যে সময়টার কথা বলছি, ওনার বয়স 15-16 হবে। 44-এ জন্ম, আমি এটা ধরেন 1960-61-এর কথা বলছি। তখন ওনারা আমার দাদা বাঁধন খুলে দেয়। খুলে দেওয়ার পরে প্রায় অনেক দিন আব্বার সাথে আমার দাদা কথা বলে নেই, কথা ইনডিরেক্টলি বলতো। মানে আমার বাবার বন্ধুদেরকে বলতে যে ওকে বুঝায়ও যে ও যেন এই কাজটা করতেছে কিন্তু পড়ালেখাটা যেন করে। আর তুমি তুমি শব্দে চলে গেল, ছোটবেলা থেকে জন্মের পরে তুই করে বলতো দাদা, আলম তুই, এরপরে তুমি হয়ে গেল, একটা দূরত্ব তৈরি হয়ে গেল। কিন্তু পরবর্তীতে আব্বা যখন স্ট্যাবলিশ হওয়া শুরু করলেন, স্ট্যাবলিশ হইতে গেলেন, ইভেন উনি যে ওনার ওস্তাদ যে নন্নি চ্যাটার্জি, ওনার কাছে পুরান ঢাকায় যে গান শিখতে যেতেন, ওই ভাড়ার টাকাও খালি একটা টাকা ভাড়া দেওয়া হইতো, মানে খালি হয় যেতে পারবে অথবা আসতে পারবে। তো হেঁটে যেতেন, প্র্যাকটিস করে রিক্সায় আসতেন। কারণ প্র্যাকটিস করার পরে সারাদিন সাধনা করতেন, করার পরে রাতে আসতে টায়ার্ড লাগতো, হেঁটে আসতে পারবে না। তো একটা ভাড়ার টাকাও দেওয়া হইতো, খুব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু। বাট ওয়েন হি স্টার্টেড ডুইং মিউজিক প্রফেশনালি, যখন করা শুরু করলেন, তারপরে তো পরিবারের সবাই বুঝতে পারলো যে হ্যাঁ এখান থেকে ভালো কিছু হয়। প্রফেশনাল জায়গাটায় আসে একের পর এক চলচ্চিত্রের গান যখন তিনি করছেন, মানে ওই ছোট বয়স থেকেই কিন্তু তিনি প্রথম চলচ্চিত্রের মধ্য দিয়েই ব্যাপক জনপ্রিয়তা আসে। এবং তারপর যদি বলি আমরা ওরে নীল দরিয়া, তারপরে একের পর এক এমন অনেক গান রয়েছে। এইসব গানগুলো যখন তিনি সৃষ্টি করছিলেন, সেই সময়কার কোনো স্মরণীয় ঘটনা কি এখন মনে আছে? যেমন ধরেন, আমরা তো নীল দরিয়া গান আমার জন্মের পরপর এই গানটা মুক্তি পায়, জন্মের পরে। এই গানের সৃষ্টির সময়টা আমার মনে নাই। আব্বা তার বিভিন্ন ইন্টারভিউতে নীল দরিয়া গানের কিভাবে সৃষ্টি হয়েছে, কতগুলো রিদম সেকশন ছিল, কি ছিল, এটা উনি অনেক বলেছেন। এগুলো দেশের মানুষরা জানে যেভাবে করা হয়েছে। এটা উনি বেসিক্যালি 1969-এ গানটা শুরু করছিলেন। তখন উনি একটু অসুস্থও ছিলেন, অসুস্থ অবস্থায় উনি গানটা শুরু করছিলেন, ওনার লিভার একটু প্রবলেম ছিল, তখন জন্ডিস হয়েছিল। 69-এ উনি অ্যাকোস্টিক গিটার বাজায় গানটা প্রথম টিউন করে। কিন্তু গানটা উনি 77-এ আব্দুল্লাহ মামুনকে শোনায় সারেং বউ চলচ্চিত্রের জন্য, পরিচালক আব্দুল্লাহ মামুন। উনি তখন সুরটা শুনে বলে যে হ্যাঁ এই গানটা করা যায়। কারণ আব্দুল্লাহ মামুন সাহেব একটা গান চাচ্ছিলেন যে এরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে গান হবে, যে একজন সারেং বাড়িতে ফিরতেছে, কয়েকটা স্টেজ আছে, প্রথমে সে থাকবে, তার শিপে থাকবে, পরে নৌকায় আসবে, ট্রেনে আসবে, গরুর গাড়িতে করে সে হেঁটে আসবে, বিভিন্ন বিষয় আছে। তখন এই টিউনটা যখন শোনানো হয়, তখন আমার আব্বার বন্ধু মুকুল চৌধুরী উনি গানটা লেখেন, এবং পরবর্তী আব্দুল জব্বার সাহেব গানটা গাইছেন 1977-এর দিকে, গানটা গাওয়ায় 78-এ ছবি সম্ভবত সারেংবু। তো এখন তো গানটা তো গানের জায়গা থেকে গান তো আছেই। তো ওনার যে প্রশ্নটা করলেন যে অন্যান্য গানের কথা, আরও অনেক গান আমাদের চোখের সামনে হয়েছে। যেমন আমার চোখের সামনে অনেকগুলো গান আমার স্মৃতিতে আসে, যেমন ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, এই গান আমার স্মৃতিতে আসে, কিংবা হায়রে মানুষ রঙিন ফানুষ, কিংবা আমি রজনীগন্ধা ফুলের মতো, এগুলো আমার চোখের সামনে মানে স্মৃতিতে আসে। কিংবা যেমন ধরেন যে তুমি যেখানে আমি সেখানে, এই গানগুলো। ব্যক্তিগতভাবে পেশাগতভাবে যদি বলি, একটু ভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, তারপরেও কিন্তু এই যে বাবার গানগুলোর চর্চা, এর পাশাপাশি নিজের মতো করে সঙ্গীত পরিচালনা এখনো করে চলেছেন। তো যদি একটু বর্তমানের কাজগুলো সম্বন্ধে একটু জানি। এখন তো বেসিক্যালি প্রফেশনাল মিউজিক করি না, তো টুকটাক মাঝে মধ্যে মন চাইলে একটু গান করি। যেমন এই যে
বৃষ্টির গান একটা রিসেন্টলি রিলিজ করলাম, একটা মেঘলা দিনের গান, আচ্ছা। সঙ্গীতা থেকে রিলিজ হলো। বছরে একটা দুটো গান হয়তো বা একটু করি, আর বাবার গানগুলো একটু কভার করার চেষ্টা করি, কারণ ওনার গানগুলো যদি কভার না করি তাহলে তাহলে আর কে কভার করবে? ওটা তো আমাদেরই সম্পত্তি, সবার সারা দেশের মানুষের সম্পত্তি। হ্যাঁ। আর এত বড় একটা ইনস্টিটিউট আলম খান, আমাদের তো ভুলে গেলে চলবে না। তো হাজারো কাজের ভিড়ে বাবাকে সবসময় স্মরণ করার চেষ্টা করি, কেমন মানুষ ছিলেন, কি বলে গেছেন, কি শিক্ষা দিয়ে গেছেন, সেগুলো মনে রাখার চেষ্টা করি, যেটা অনুষ্ঠানের প্রথমেই বললাম। তো সেই বিষয়গুলো তো রাখতেই হয়, তো জন্য একটু টুকটাক গান চালিয়ে যাচ্ছি মাঝে মাঝে একটু। যদিও আলম খানের গানের চর্চা আসলে সবাই করে, সব সঙ্গীত শিল্পীরাই, কিন্তু কম বাংলা বেশি করে। সিনেমার গান করতে হলে আলম খানের গান বাদ দিয়ে করা আসলেই কখনো সম্ভব না। আর সেই জায়গায় ছেলে হিসেবে বা সন্তান হিসেবে নিশ্চয়ই দায়িত্বটা একটু বেশি থাকে, সেজন্য অবশ্যই। করতেই হয়। তবে তারপরেও সামনে কি বিশেষ কোনো পরিকল্পনা আছে বাবার আব্বার, গানগুলোকে নিয়ে? যেমন আপনি হ্যাঁ বলছিলেন আব্বার গানগুলোকে একটু সংরক্ষণ একটু হ্যাঁ, সংরক্ষণ তো আমরা করছি। আমাদের করছেন, আমরা কপিরাইটের আমরা দুই ভাই বিষয়গুলো মিলে টেক একটি কেয়ার চ্যানেল করছেন। করেছি, ইউটিউব চ্যানেল করেছি দুই ভাই মিলে। আমার ছোট ভাই আদনান, ও যথেষ্ট, ও আগে মিউজিশিয়ান ছিল, মিউজিক হ্যাঁ, করতো, হ্যাঁ, আমরা রিদম প্রোগ্রামার দেখেছি। ছিল। তো এখন তো ও বিজনেস করে, তো ও খুবই সিরিয়াস এই ব্যাপারে। তো আমরা দুই ভাই খুব সিরিয়াস আর কি। এটা একটা ব্লেসিংস বলা চলে, যে দুই ভাই মোটামুটি চাই যে বাবাকে নিয়ে বেঁচে থাকতে। অনেক পরিবার এটা কিন্তু আবার হয় যে বাবা চলে গেলে পরে আবার ভাই বোনের একটা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে তা আমরা এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো একমতই আছি। তো ও খুব সিরিয়াস। তো আমরা দুজন মিলে চেষ্টা করছি গানগুলোকে সব ইউটিউবে, ফেসবুকে, পেজে সব আর্কাইভ করতে। পাশাপাশি অনুপম রেকর্ডসের সাথে আমাদের একটা চুক্তি আছে, তারাও আর্কাইভ করছে, তারাও আব্বার গানগুলো, কপিরাইটগুলো ম্যানেজ করছে। সো এভরিথিং ইজ ফাইন। তবে আব্বার গানগুলো আবার রিমিক্স করে, রিমিক্স ঠিক না, একটু রিঅ্যারেঞ্জ করে আর কি। মানে রিমিক্স বলতে তো একদম নষ্ট করে ফেলে, তো রিমিক্স ঠিক না, একটু রিঅ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে কিছু একটু গাছ, মডার্ন ইনস্ট্রুমেন্ট ইউজ এক্স্যাক্টলি করে একটু মডার্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে কম্পোজিশন প্যানেলটা একটু সামান্য সামান্য, বেশি না, সামান্য ঘুরিয়ে আবার কিছু প্রেজেন্টেশনস করার আমাদের ইচ্ছা আছে, এবং আমরা করব, এটা করব। হ্যাঁ, এটা নিশ্চয়ই যুগোপযোগী নতুন হবে। প্রজন্মের শিল্পীরা এবং গাক, একটু তো তাদেরকে দিয়ে করে আমরা এটা আবার সামনে আনবো, এরকম হ্যাঁ, মানে আনছিও, ইনফ্যাক্ট করছিও কিছু কিছু, আরও করবো আর কি। একটু জোরে সোরে লাগতে হবে, সময়ের একটা ব্যাপার আর কি, সময়টা হয় না। দেখা গেলে আদনান ফ্রি থাকে, আমি ফ্রি থাকি না, আবার আমি ফ্রি থাকি, আদনান ফ্রি থাকে না, আবার দুজনই ফ্রি আছি কিন্তু কোনো একটা কিছুতে আটকে যায়। মানে প্রতি মাসেই চিন্তা করি যে আগামী মাসে করবো, কিন্তু আলটিমেটলি হয় না আর কি, কিন্তু হয়ে আগামী যাবে। মাসটা আর আসে না। আগামী কিন্তু মাসটা হ্যাঁ, আসা। এই যে যখনই এইরকম আমরা আসলে আলম খানকে নিয়ে আরো চর্চা করব, যখন আমরা এভাবে আপনার সাথে বসবো এবং জিজ্ঞেস করব, নিশ্চয়ই তাতে করে এই ব্যাপারটাও আরো এগিয়ে আসবে, না, আপনারাও আমাদের তো প্রত্যাশা থাকবে। ইন্সপিরেশন করতেছেন, এটা তো ভালো তো আমাদের জন্য। একদমই তাই, আমরা চাই আরো দায়িত্ববোধ আলম বেড়ে খানের যায়। গানগুলো আরো ছড়িয়ে পড়ুক, আরো সংরক্ষিত এটা তো হোক, অবশ্যই ওনার চর্চা গান বাড়ুক। ছড়াতে হবে। আমি তো আমি তো প্রথমেই ওনার গান না গেলে আপনি ওনাকে মনে রাখবে কিভাবে মানুষ? ওনার এত একদম। এত কালজয়ী গান, তো এই প্রতিটা গান ওনাকে গাইতে হবে। তো কিন্তু আমার একটাই কথা, সুরটা ঠিক রাখবেন, বাস। লিরিকটা ঠিক রাখতে হবে, গানের কথা ঠিক থাকতে হবে, সুর ঠিক থাকতে হবে। করেন না, গান করতে হবে তো। এখন এটা নিয়ে আমার যে খুব দাবি দেওয়া আছে যে না আমার বাবার গান করা যাবে না, হ্যান না তেন না, এগুলো কিছু না। করেন, লাইভে করেন, বিভিন্ন প্রোগ্রামে করেন, ওনার নামটা বলেন। রবীন্দ্রনাথ আর নজরুল ইসলামের গান যদি পরবর্তীতে শিল্পীরা যদি না গাইতো, তাহলে আজকে রবীন্দ্রনাথ আর নজরুল ইসলামের গানগুলো গান হারিয়ে যেত। কেউ মনে রাখতো না, ওনাদের নাম কেউ মনে রাখতো না। আসলেই তাই। এটা প্রজন্ম থেকে প্রজন্ম এবং ধরে রাখতে হয়, একদম, এটাই নিয়ম। শিল্পর চর্চা যত হবে তত শিল্পটা বিস্তৃতি এটাই পায়। নিয়ম, এটাই নিয়ম। আজকে যদিও ওনার মৃত্যুবার্ষিকী, তবে তারপরেও আলম খানের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী বলে কথা নয়, যখন ওনার কথা আসে তখনই আসলে মনটা ভালো হয়ে যায়, গানগুলো মনে পড়ে, সেই সুরগুলো মনে পড়ে। আসলে আনন্দ নিয়েই আমরা তাকে স্মরণ করতে চাই এবং তাকে ধারণ করতে চাই। আজকের এই দিনটিতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি। এবং আশা রাখছি যে সামনের দিনগুলোতেও আলম খানের গানগুলো নিয়ে বাংলা গান আরো অনেক দূরে গিয়ে যাবে। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে যদি দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবেন, উনি যেন বেহেশত নসিব হন, এবং আপনাদের ভালোবাসায় এখনও আমার বাবা বেঁচে আছে। আর বাংলা ভিশনকে অনেক 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 ধন্যবাদ এই ধরনের একটি আয়োজন করার জন্য। আমি এই দিন প্রতিদিন অনুষ্ঠানটা প্রায় দেখি, আমার খুব পছন্দ হয় সকালবেলা। এই ধরনের অনুষ্ঠান আরও হওয়া দরকার, এবং একটি বিশেষ দিনে একজন বিশেষ মানুষকে স্মরণ করার যে একটা প্রবণতা বাংলা ভিশন চ্যানেলের আছে, এই দিন প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, ১১০ বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩২০৩০ থেকে ৪। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন শিক্ষাবিদ অ্যামোস ব্রনসন অ্যালকটের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সভ্যতার কারণে কিছু মানুষের উত্থান হলেও পতন হয় বহু মানুষের। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।